সেদিন রাতে শহরের বাইরে বহু দূরে একটা কল সেরে ফিরছিলাম। একাই ফিরছিলাম। একে দারুণ শীত এই বছর, তার উপর রাত অনেক হয়। ঠান্ডা অত্যন্ত বেশি পড়েছিল। পুরোপুরি গরমের গোটা জামা থাকা সত্ত্বেও সব ভেদ করে মনে হচ্ছিল ঠান্ডা হাওয়া আমার পাঁজরের ভিতরে গিয়ে ঢুকছে। আমি আসছিলাম আমার পুরনো মোটরে। এই মোটর আমি একাই 10 বছর চালিয়ে ফিরছি। এখন মনে হচ্ছিল সঙ্গে যদি এক সফর থাকলে বেশ ভালো হতো। এই শীতে স্টিয়ারিং হুইল ধরে সমস্ত হাওয়া যা সহ্য করা যা কষ্ট আর কিছুতে নেই। আমাদের শহরটি যা অত্যন্ত ছড়ানো, বড় বড় কয়েকটা রাস্তা আশ্রয় করে চারিদিকে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে, কিন্তু জমাট বাঁধেনি। অনেক সময় এক প্রান্ত থেকে আর এক প্রান্তে শুধু নির্জন রাস্তা ছাড়া আর কোনো যোগ নেই। যেই রাস্তা দিয়ে আসছিলাম সেইটি অত্যন্ত নির্জন। দুধারে মাঝে মাঝে হত্যকি আর মহুয়া গাছ, তার দুধারে শুধু শূন্য আর অসমতল মাঠ। তার ভেতর বাড়িঘর নেই বললেই হয়। এ বাড়ি করবে এই নির্জন জায়গায়? অন্ধকারে অবশ্যই এসব কিছু দেখতে পাচ্ছিলাম না। আমার মোটরের মিটমিটে আলোয় সামনে পথের খানিকটা দেখা যাচ্ছিল মাত্র। যেতে মনে হচ্ছিল অন্ধকারের সমুদ্র আমার মোটর আলোয় কোনো রকম কেটে চলেছে। শীতের দরুন কষ্ট পেলেও বেশ নিশ্চিন্ত মনেই চলেছিলাম। আর গাড়িটা পুরাতন হলেও বেশ মজবুত। এড়াবো না সে না, ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছিয়ে গরম লেপের মধ্যে আরাম করে যে শুতে পাবো তার বিষয়ে কোনো সন্দেহ ছিল না। অন্ধকার রাস্তা নিঃশব্দতার উপর শব্দের ঢেউ তুলে আমার মোটর চলেছে দ্রুত গতিতে। নিজেকে যথাসম্ভব ঢাকাঢুকি দিয়ে রেখে ভিতরে বসে আমি শুধু আমার গরমের বিছানায় আরামের কথাই ভাবছি। ডাক্তারদের মতো পরাধীন আর কেউ নয়। তবু মনে হচ্ছিল একবার বাড়ি পৌঁছতে পারলে পানের দায় ছাড়া শুধু পয়সার জন্য আমাকে আর কেউ বের করতে পারবে না। এখন 20-25 মিনিট কাটলেই হয় হঠাৎ অপ্রত্যাশিত একটা ঘটনায় টুকো স্বপ্ন আমার ভেঙে গেল। আমার একান্ত সুস্থ সবল মোটর থেকে থেকে ধাতব আর্তনাদ কেমন শুরু করেছে। করে এরকম আচরণ কোনো কারণ খুঁজে পেলাম না। দুপুরে আমার মোটরে ভালো রকমই সেবা সুস্থ হয়ে গেছে। কোনো রকম রোগে আভাস তো তার ভিতরে ছিল না। হঠাৎ এরকম আকস্মিক বিপদের কারণটা কি? দারুণ শীতের রাতে অন্ধকার নির্জনে পথের মাঝে এই মোটরের বিয়ারাবোনায় সত্যিই ভীত হয়ে উঠলাম। কোনো প্রায় 7-8 পথ মাইল বাকি। তার মাঝে মোটর অচল হয়ে গেলে সত্যি করবোটা কি? এই রাতের ডাকের সঙ্গে লোক আনা নির্বুদ্ধিতার জন্য যের উপর রাগ হচ্ছিল, সতে যদি একটা লোক আসতো বিপদের তো সাহায্য তো পাওয়া যেত। দেখতে দেখতে মোটরের আর্তনাদ অনেক বেড়ে উঠল। সঙ্গে সঙ্গে মোটরের বেগও মন্থর হয়ে আসছে বুঝতে পারলাম। মোটর চালানো সমস্ত বিদ্যা প্রয়োগ করে কিছু করতে পারলাম না। কাঁদরাতে আমার মোটর হঠাৎ রাস্তার মাঝে এক জায়গায় একেবারেই থেমে গেল। আর তার নড়ার নাম নেই। তখনও আমি চেষ্টা ত্রুটি করলাম না, কিন্তু আমার কিরণে অস্ফুটভাবে একটু কাতিরক্ত হয়ে ছাড়া আর সে কোনো সাড়া দিল না। ভয়ে দুর্ভাবনায় আমার সমস্ত দেহ আড়ষ্ট হয়ে এসেছে। মোটর ফেলে দারুণ শীতের মাঝে 7-8 মাইল পথ হেঁটে যাওয়া তো কল্পনা করা যায় না। এই মাঠের মাঝারে মোটরে সারাত কাটানো তো অসম্ভব। এখন উপায়? ডাক্তারবাবু! হঠাৎ বুকের হৃৎপিণ্ড যেন লাফিয়ে উঠল। এই জনশূন্য পথে এমন সময় কে ডাকে? আবার শুনতে পেলাম, ডাক্তারবাবু! এইদিকে ওইদিকে অন্ধকারে তীব্র দৃষ্টি নিক্ষিপ্ত করে এবার দেখতে পেলাম পথের ধারে ঝাংড়া গাছের কাছে আবঝা একটা ছিন্ন মূর্তি দেখা যাচ্ছে। হঠাৎ এমন জায়গায় কেমন হয়ে উদয় হলো বুঝতে না পারলেও সাড়া দিয়ে বললাম, কে তুমি? মনে তখন আমার একটু আশা রেখা দেখাও দিয়েছে। তার আবির্ভাব বিশ্ব রেকর্ডই হবে না কেন, লোকটার কাছে সাহায্য পাওয়ার সম্ভাবনা তো আছে।
একটা সেই জায়গা থেকে বলল, আপনি আমাকে চিনবেন না। চিনবার জন্য আমি ব্যস্ত নই, সাহায্য করার লোক দরকার একমাত্র। সেই কথাই তাকে বলতে যাচ্ছি, এমন সময় লোকটা আবার বললে, আপনাকে একটু আসতে হবে ডাক্তারবাবু, ভারী অসুখ একজনের। এমন সময় এই অনুরোধে বিরক্ত হলাম যেমন, আশ্চর্য হলাম ঠিক তেমনই। ঠিক সময়ে ঠিক রাস্তার এই জায়গায় রুগী কি আমার জন্য তৈরি হয়ে বসেছিল। লোকটা আমার মনে কোথায় আঁচ করে বললেন, ভগবানের দয়া ডাক্তারবাবু, এমন সময় আপনাকে এখানে পাবো স্বপ্নেও ভাবিনি। অথচ অথচ না পেলে বিপদেই যে পড়তে হতো। বেশি তখন কথাবার্তা ভালো লাগছিল না, একটু বিরক্ত হয়ে বললাম, কোথায় তোমার রুগী? লোকটা এবার নিঃশব্দে অন্ধকারের ভিতরে হাত বাড়িয়ে নির্দেশ করলো। সেই দিকে চেয়ে দেখলাম সত্যি একটা দূরে একটা বাড়িতে আলো দেখা যাচ্ছে। এরকম নির্জন প্রান্তরের মাঝে এরকম বাড়ি খুব কমই থাকে। হঠাৎ আমার এমন সময়েও যা তো বিপজ্জনক। তবে সত্যি আমার সেরকম তো কেউ নেই, সঙ্গে টাকা কড়িও তো নিতাম সামান্যই, এর ভরসা। একটু ভেবে নিয়েও জিজ্ঞাসা করলাম, কি অসুখ? উত্তরে এলো, জানি না ডাক্তারবাবু, কিন্তু অত্যন্ত সঙ্গীন অবস্থা। তাড়াতাড়ি না গেলে বোধহয় বাঁচানো যাবে না। দোহাই আপনার, চলুন ডাক্তারবাবু। কোথায় নিজের বিপদ সামলাবো হঠাৎ রাস্তার মাঝরাতে যেতে হবে পরের চিকিৎসায়। তবু ডাক্তার মানুষ, জীবন মরণের কথা শুনলে চুপ করে তো বসে থাকা যায় না। বাধ্য হয়ে বললুম, চলো। মাঠের উপর দিয়ে একটা সরু পথ, অন্ধকারে ভালো দেখাও যায় না। তাই ধরে লোকটার পেছু পেছু মিনিট পাঁচেক হেঁটে একটা বাড়ির উঠোনে এসে দাঁড়ালাম। সামনে বাড়িটায় দরজা থেকে আলো দেখা যাচ্ছে, সেই দিকে দেখিয়ে লোকটা বলল, বাবু ওই ঘরের রুগী, আপনি যান, আমি এক্ষুনি আসছি। লোকটার কথা মতো সামনের ঘরে গিয়ে ঢুকলাম। ঘরটা বিশেষ বড় নয়, নানা আয়তনের বাক্স প্যাডরা বোঝায় বলে ভিতরে নড়াচড়ার স্থান অত্যন্ত অল্প। দরজার মুখোমুখি একটা জানালার ধারে মিটমিট করে একটা কেরোসিনের আলো জ্বলছে। সেই আলোতেই অস্পষ্ট হয়ে দেখা গেল দরজার বাঁধারে একটি চারপায়ায় অত্যন্ত শিগ্ন একটি ভদ্রলোক শুয়ে আছেন। আমি ঘরটায় ঢুকতে ক্ষীণ সুরে তিনি বললেন, এসেছেন ডাক্তারবাবু, আপনার দয়া কখনো ভুলবো না, বসুন বসুন। ঘরের ওদিকে এদিকে চেয়ে একটাই বসার জায়গা দেখতে পেলাম। জানলার কাছে চার পায়া থেকে অনেকটা দূরে একটি বেতের মোড়া, সেইটাই টেনে চার পায়ার কাছে বসার উদ্যোগ করতে ভদ্রলোক আবার ক্ষীণস্বরে বললেন, বসুন, ওইখানেই বসুন। রুগীদের নানান অদ্ভুত বাতিকের সাথে আমার পরিচয় আছে। খানিকক্ষণ বুঝলাম ভদ্রলোকের রোগের সম্বন্ধে নানান মতামত আমায় বসে বসে শুনতে হবে, না শুনলে আমার নিস্তার নেই। ক্ষীণস্বরে প্রথমেই তিনি আরম্ভ করলেন, আমার রোগ কি সারাতে পারবেন ডাক্তারবাবু? পারবেন আমাকে বাঁচাতে? একটু হেসে বললাম, সেই চেষ্টা করাই তো আমাদের কাজ। আর বাঁচবেন নাই কেন? অদ্ভুত হাসি এলো খাট থেকে। বাঁচতে পারি ডাক্তারবাবু। পারেন বই কি? কি হয়েছে আপনার? না না, তেমন কি আর হয়েছে? ভদ্রলোক আবার একটু হাসলেন, তারপর বললেন, ডাক্তারদের অনেক ক্ষমতা, তাই না? ধরুন তাতেও যদি না বাঁচি, ধরুন আজ রাতেই যদি মারা যায়। রুগীর অর্ধমাত্র প্রলাপের উত্তরে কি যে বলবো কিছুই ভেবে পেলাম না। মনে মনে এই বিলম্বের জন্যে অস্থিরভাবে হয়ে উঠেছি। রুগী আবার বললেন, যদি আপনি থাকতে থাকতে না আমি যদি মারা যাই, কি হবে? কে ফি দেবে? আচ্ছা, পাগল রুগীর পাল্লায় পড়া গেল তো। বললাম, যদি নিয়তি তাই হয়, তাহলে ফি নাই পেলাম, আমরা ফিয়ের জন্যে আসি না। তাই বটে, পৃথিবীতে এত ভালো লোক আছে তাহলে?
পৃথিবীতে তাহলে মনুষ্যত্ব বলে এখনো আছে? না ডাক্তার বাবু, বিয়ের ব্যবস্থা এখনো করে রেখেছি। না ডাক্তার বাবু, হঠাৎ যদি আমি মরে যাই, ওই বাক্সটা খুলে ফেলবেন, বুঝেছেন ডাক্তার বাবু? ছোট্ট বাক্সটি। ভদ্রলোকেশ্বর আরো মৃদু হয়ে এলো। এই বাক্স থেকে আপনার প্রাপ্য টাকা নিবেন ডাক্তার বাবু, আর একটা জিনিস নেবেন ডাক্তার বাবু। বলুন বলুন, নেবেন তো? একটু বিরক্ত হয়ে বললাম, কি? কিছু না ডাক্তার বাবু, একটা কাগজ, ভয়ানক দরকারি কাগজ। এই কাগজ এখানে আছে, আমি শুধু জানি আর আপনি জানলেন, আর কেউ জানি না। জানলে ওইটা থাকতো না। ভদ্রলোক একটু চুপ করে থেকে আবার বললেন, এই বাড়িতে কাকেও না দেখতে পেয়ে ভাববেন না আমার কেউ নেই। আমার অনেক আত্মীয় আছে, ওত পেতে আছে মরার অপেক্ষায়। তাদের বিশ্বাস হয় হয়তো আজকে আমি মরবো না, তাদের বিশ্বাস মরার আগে আর কিছু করবো না, তারাই পাবে সব। এবার বলতে যাচ্ছিল আপনার অসুখটা সম্বন্ধে। অসুখ তো দেখবেনই, তার আগে একটা কথা বলি। এই কাগজটি আমার উইল ডাক্তার বাবু, ছেলের নামে উইল, যেই ছেলেকে আমি একদিন ত্যায্য পুত্র করেছিলাম। কথা আছে জানিনি, কিন্তু জানেন তো, রক্ত জলের চেয়েও ঘন। আর বেশিক্ষণ অপেক্ষা করাও যায় না, মোড়া থেকে উঠে আমি বললাম, এবার আমি দেখতে পারি? খাট থেকে একটা আওয়াজ এলো। দেখুন। আমি খাটের কাছে এগিয়ে রুগীর নাড়ি দেখব বলে হাতটা তুলে ধরলাম, এবং পর মুহূর্তে সেই দারুণ শীতে আমার শরীর কেঁপে উঠল। সেই হাত বরফের মতো ঠান্ডা। রুগী মৃত, শুধু মৃত হলে আতঙ্কের এতখানি বোধ হয় কারণ থাকতো না। ব্যাপার যে আলাদা। ডাক্তারি শাস্ত্রে যদি কিছু সত্য হয়ে থাকে, তাহলে এই রুগী এই মাত্র কখনো মারা যায়নি, আর মৃত্যু হয়েছে অনেক আগে, কয়েক ঘন্টা আগে। সমস্ত দেহ তার কঠিন উন্মাদের মতো কয়েকক্ষণ পরীক্ষা করলাম, কিন্তু কিছুই না। ভুল আমার হতে পারে না। কিন্তু তাহলে এই ব্যাপারের অর্থ কি? তখন কিন্তু স্থিরভাবে আমার চিন্তা করার কোনো ক্ষমতা নেই। আতঙ্কে আমার বুকের স্পন্দন যেন থেমে আসছে। হঠাৎ জানলার কাছে বাতিটা দপ দপ করে নেচে উঠল। সেইটা একবার নেড়ে দেখলাম, তাতে এক ফোঁটাও তেল নেই। প্রান্তরের মাঝে নির্জন নিঃশব্দ বাড়িতে এই ভয়ঙ্কর অবস্থায় আমি একা। এই বাতির আলোটুকু একমাত্র আমার সহায় ছিল। তাও নিভতে বসেছে দেখে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে পড়ি। বুঝতে পারলাম পেছনে আলোটা কয়েকবার নেচে লিবে গেল। তখন আমি উঠোন ছাড়িয়ে এসেছি পাই কিভাবে, তারপর অন্ধকারের প্রান্তর ভিতর দিয়ে ছুটতে ছুটে মাঠে উঠে এসেছিলাম তার মনে নেই। মোটর চালিয়ে শহরের মাঝ বরাবর চলে আসার পর যেন আমার স্বাভাবিক জ্ঞান ফিরে এল। সব থেকে আশ্চর্য মনে হলো এই মোটরের চলা। খানিক আগে অদ্ভুতভাবে এই মোটর যে বন্ধ হয়ে গিয়েছিল, হঠাৎ বিনা চেষ্টায় আপনা থেকে সেই মোটর এমন সুধরে গেল কি করে? দিনের আলোয় লোকজন সঙ্গে নিয়ে প্রান্তরের মাঝখান বাড়ি নিঃসঙ্গ রোগীর শেষ ইচ্ছা পূরণ করার তোরে ব্যবস্থা করেছিলাম। তার ছেলে সমস্ত বিষয়ের মালিক। সেদিনকার রহস্যের স্বাভাবিক মীমাংসা আমি কিন্তু এখনো করতে পারিনি।